ওকে, না, তার আমি মানে আমার তার মানে আমি তার আমার মানে তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে হ্যাঁ, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো টাকা নেন হুম, কিনা সেটাও আমরা একটু জানতে হুম, পারবো। হ্যাঁ। আমি আচ্ছা, এটা খালেদ একটু আমি বলবেন। খালেদ জি খালেদ খালেদ আমি আপনাকে আপনার আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গত 2 বছর তো আমার স্ত্রী আমার মানে সংসার টেনেছেন, ঠিক, এটা জি তো কোনো সন্দেহ জি, নাই। আমরা হ্যাঁ, ভাবি সম্পর্কে একটু জানি, সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না, মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেই সেটা আছে, কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রেও আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই। আরেকটা হ্যাঁ, কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে, আপনার কথা শুনে আমরা একটু আশাবাদীকে শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি, সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশরাফ ভাই প্রশ্নটা তুলেছিলেন, যে আপনাদের রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান, পার্টির আয় ব্যয়, যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি, সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা, ওই স্বচ্ছতা ওই নিঃসন্দেহে, জবাবদিহি আমরা পাবো কিনা? নিঃসন্দেহে, নিঃসন্দেহে বিএনপি প্রস্তুত। বিএনপি এই ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছেলেরা যে 24 সালের অগাস্টের পর থেকে বলা শুরু করলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু বিএনপি একটা পুরনো পার্টি হিসেবে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগুচ্ছে। আমাদের নেতা তারেক, যেটা আপনি বলেছেন, আশরাফ কায়সারও বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনার ইমপ্রেসড। ওনার ওনার যদি বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন, নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন। কিন্তু তিনি কিন্তু সেই সব কথার সাথে তো বাস্তবতার মিল নাই। আমাদের পুরান মানে আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গায় একটা কথা ছিল, ছবির লগে ফটোর মিল নাই ভাই। হ্যাঁ, ছবির লগে ফটোর মিলে, এটা ঠিক যে আমার আমার না না, হ্যাঁ, রাইট, আপনার সাথে আমি আমি মানি। এখন আমার নেতা এই কথা বলছেন, কোন ক্ষেত্রে যদি সেটা আমি অনুসরণ না করি, তার জন্য তো আমার নেতার রেসপন্সিবল, কিন্তু নেতা যখনই জানছেন তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। তৈলে আর নাহিদ সুতরাং বাসে চড়ে, সার্জিস 135 গাড়ি লিয়ে চড়ে, তৈলে আর আমরা তাদের দোষ দিব কেমনে? না 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 না, আমি আমি নিজেও তো বাসে চড়ি, তো হোয়াটস রং? না না, বিকজ ইউ বাসে ইউ আর নাহিদ গুড নেতা, বা আপনার মতো হইতে চায় নাহিদ। আর আর আমি হচ্ছি ব্যাড নেতা, আমি হচ্ছি সার্জিস, আমি 165 গাড়ি লিয়ে চড়ি। উম, আমি এখন এলাকায় গেলে একটা গাড়ি দিয়ে যাই, পেছনে কোনো গাড়ি থাকে না না। ঠিক আছে, রিপন ভাই, আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আসলে আমাদেরকে পরিষ্কার করেছেন। আপনি একটা স্বচ্ছ এবং জবাবদিহির অবস্থান আপনার সবসময় ছিল, এখনো আছে। আমি আশরাফ ভাইয়ের বক্তব্য দিয়ে আমি এটা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানে। আমরা অনেক বিষয়গুলি খোলামেলা আলোচনা চাই। আশরাফ ভাই যদি এখন একটু কনক্লুডিং। ইতিহাস আমাদেরকে একটা বড় সুযোগ দিয়েছে আমাদের পুরো রাজনীতিকে রিব্র্যান্ডিং করার। হাসিনা পালিয়ে গেছে, এটা অতীত। আওয়ামী লীগকে মাইন্ডসেট থেকে না দেখে বাস্তবতায় দেখলাম, সেটি আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। দেখুন, বিএনপি মতো দল বা জাতীয় নাগরিক পার্টি রিব্র্যান্ডিং বলতে আমি কিন্তু পলিটিক্স ইটসেলফকে রিব্র্যান্ডিং করার কথা বলছি। শোনেন, এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটি দেখি সেটি অপরাজনীতি। এটি দলগুলোকে মেনে নিতে হবে। এটি হচ্ছে চর দখলের রাজনীতি, মাস্তানির রাজনীতি, টাকা খাওয়ার রাজনীতি। এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে, নো বলেছে। আপনি সেই রাজনীতি নিয়ে এখনো 7 মাস ধরে বসে আছেন এবং আশা ভাই আমি মাঝখানে শুধু একটা কথা বলি। আপনি দেখেন, মোহাম্মদ আসুজ্জামান উনি বলছেন আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব নিয়মিতভাবে থার্ড পার্টি অডিট হয়ে থাকে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। খালেদ মহিউদ্দিন মিথ্যা বলছেন কেন? আমি সাংবাদিক হিসেবে দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য, প্রত্যেকটা আমি বাড়ায় কইলাম, ধরেন 99.99% সংসদ সদস্য 1 কোটি টাকা থেকে তাদের 100 কোটি টাকা হয়েছে। তাদের কেউ মাছের ব্যবসা করছেন, কেউ ফুলকপি লাগাইছেন, কেউ বাঁশ কিনছেন, কেউ জানি কি কি করছেন, সেগুলির ব্যাখ্যা আছে। 1 কোটি থেকে 100 কোটি টাকা, এগুলি নাকি নিয়মিত হিসাব করা হয় এবং এটা বলা হয়। আপনি বলতেছিলেন যে রাজনীতিগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমার কাছে তো মনে হয় বিএনপি এটা তো ওয়েট করতেছে এটার জন্য। আমাদের এইসব লোকগুলো মূলত দলদাস অথবা দলান্ধ, এবং তারা কিন্তু মুক্ত মনে, খোলা চোখে, খালি চোখে পৃথিবীকে দেখে অভ্যস্ত না। কাজেই দল বিএনপির জন্য, দেখুন বারবার কেন বিএনপির নাম বলছি, কেন এই যে ইতিহাসে সুযোগ পেয়েছে দলটি তার ক্লিনজিং করার, তার দূষিত রক্ত বের করে দিয়ে তার সঞ্চালনে নতুন রক্ত ঢোকানোর, এটি যদি সে 7 মাসে না নিয়ে থাকে, আগামী 10 মাসে না নিয়ে থাকে, এর জন্য যে প্রায়শ্চিত্ত বিএনপি করবে সেটির আপনি আর আমি যদি বেঁচে থাকি আমরা দেখব। জাতীয় নাগরিক পার্টি, আপনি বাংলাদেশের ইতিহাসে মানে জাসদের জন্মের পরে এই প্রথম কোন দল মাঠ থেকে উঠে এসছে। আমি সেই দিন মানিক মিয়া এভিনিউতে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, আত্মপ্রকাশ অনুষ্ঠানে। একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই যে 1500 মানুষ মারা গেছে, 30,000 মানুষ আহত হয়েছে, এদের দায় কিন্তু নাহিদের ঘাড়ে। এরা কিন্তু ওই দিন অনুষ্ঠানের সম্মুখভাবে আমার পাশেই ছিল।
আমরা কিন্তু বড় দলগুলোকে এদের দায় নিতে দেখছি না। কিন্তু কাজেই কেন কিন্তু আমি এই আশা ভাই দলটিকে কিন্তু আশা ভাই এই মৃত্যুর, এই দুর্ঘটনার, এই আত্মত্যাগের দায় কি আমাদের সবারই নেওয়া উচিত না? ওদের ঘাড়েই আমরা না, না, সবকিছু চাপাই দিব? আমি না, না, দুঃখের সাথে আমি কথাটা আমি বলছি। আমি তো আমি একটু আমি তো বলি জানতে খালেদ, চাচ্ছি। আচ্ছা। আমাদের প্রত্যেকের নেওয়ার কথা, বাংলাদেশের নেওয়ার কথা। বাস্তবতা তো সেটা না। আমরা এখন ভোটের মাঠে নেমে গেছি, আমরা চর দখল করছি। সেই সচিবালয়ে গেলে আপনি দেখবেন যে কোন সব লোকগুলো আবার ফিরে এসেছে প্রশাসনে, সেই কালপ্রিটরা ফিরে এসেছে। শোনেন, ভুক্তভোগী ছিল না, অন্যায় করা হয়নি, এটি আমি একবারও বলছি না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘাট থেকে আমরা দায়টি ফেলে দিয়েছি। আমরা যার যার জীবনে ব্যস্ত হয়ে গেছি। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মধ্যে আমি অ্যাম্বিশন টের পাচ্ছি। তারা পদ পদবি দখল করেছেন, তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন, এবং আমি বলবো এটি ভয়ঙ্কর। আমার মনে হয় যে আমরা যেহেতু আমি শুধু বলি, আমাদের প্রত্যেকের এই কারণেই কিন্তু অপশাসন আবার ফিরে আসতে পারে, এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে। যেহেতু বিএনপির কথা বারবারই আসলো, রিপন ভাই আপনি এইবার তাহলে এটা শেষ কথা বলে দেন 1 মিনিটে, আপনি বলতে চাইছিলেন। না, আপনি যেটা বলছিলেন যে মানে এই দায় বলতে বোঝাচ্ছে যে যারা আপনার বা 24-এর আন্দোলন যারা মানে শাহাদত বরণ করলেন, পঙ্গুত্ব বরণ করলেন, তাদের দায় এনসিপির কাঁধে শুধু যাবে কেন? বড় রাজনৈতিক দল হিসেবে নিঃসন্দেহে এইটার দায় তো বিএনপির কাঁধেও, তাই না? এবং সমগ্র রাষ্ট্রের আমাদের সবার কাঁধে এই দায় আছে, এবং এই দায় আমাদের সবার শোধও করতে হবে, এটাও সত্য কথা। আমরা যদি সেটা করতে না পারি, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থানের চেতনা যদি মার খায়, তাহলে বাংলাদেশ ভীষণভাবে হোঁচট খাবে। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ নিঃসন্দেহে পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে একটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বিভিন্ন ভাবে আমরা বলছি, এবং আমরা নিঃসন্দেহে যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমাদের সম্পর্কে যত নেতিবাচক মানে প্রচারণা হোক না কেন, আর মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হই না কেন, আমরা নিঃসন্দেহে আমরা অবশ্যই প্রচারণা এবং মিডিয়া ট্রায়াল চলতে থাকবে। রিপন ভাই, আমরা আপনাদেরকে দেখতে থাকবো, আমরা বিবেচনা করতে থাকবো। আশরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, রিপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।